ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় মিত্র জামাত ইসলামী সরকারের সাথে কি গোস্বা করলো এমন প্রশ্ন করার কারণ 17 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি দলটি। কোনো রাগঢাক না রেখেই দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে। এরই প্রতিবাদ স্বরূপ তারা ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। অন্যদিকে সরকারের সবচেয়ে বড় মিত্র এনসিপি এতদিন পর এসে প্রশ্ন রেখেছে, জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডেকেছে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে, বর্জন করেছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল, সরকারের মধ্যে একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, সরগরম অবস্থা। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে সত্যিই আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল। এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। কখনো সমালোচনা, কখনো আলোচনা এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি। নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে, প্রশংসা করেছে, পক্ষে বলেছে। হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো। আজকে অনুষ্ঠিত যে ঐকমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠক ত্যাগ করেছে তারা, বৈঠকে অংশগ্রহণ করেনি। এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো। তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে। কেন এটা হলো, কি হবে আগামীতে, এটাই কি অব্যাহত থাকবে? সরকার এবং জামাত ইসলাম অনেক দূরত্বে অবস্থান করবে। যদি দূরত্বে অবস্থান করে তাহলে সেটা কি জামাতের জন্য খুব ভালো কিছু হবে? বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়লো কিনা, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা, আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি। আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা, এমনটা জানা গেছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা, সেই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম। এমন কথা, এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে তারা ঐকমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে, সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে, এক পক্ষে চলে গেছে, সরকার আর নিরপেক্ষ নেই, সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐকমত্যের কমিশন মানে বৈঠক, সেই বৈঠকে 30টি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি। কি বলছে তারা? সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে 3 দিনব্যাপী সংলাপে 30টি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে। অর্থাৎ আজকে যে জামাত যায়নি, সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি, তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি। জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে। জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ, তাহলে জামাত পরবর্তী 2 দিনের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে
সরকার নিরপেক্ষ আছে, সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করছি জামাত পরবর্তী 2 দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে। এই যখন অবস্থা, খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে, গোস্বা করছে, অভিমানই বলা যায়, কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না, অভিমানই বলা যাবে যে এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো, তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে। এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি। কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে। সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে। তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল। তো ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে, সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না। সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে, সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি। তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায়, তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না, এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের। সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে, তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে। নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার, সেই গড়িমসির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে, বাইরের চাপ, সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে। এটা একটা বড় কারণ। সরকারের আরও অনেক চাপ রয়েছে। বিএনপির সঙ্গে সমঝোতা, নির্বাচন এগিয়ে নিয়ে আসা, এটা যেমন একটা চাপ, আর একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে, কার্যক্রম বন্ধ করেছে। সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, বিচারের প্রক্রিয়া শুরু হয়নি। যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি, সেই বিচার। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই এক শ্রেণীর দুষ্কৃতিকারীগণ এবং মস্তিষ্ক বিকৃত রাজনৈতিক দল তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশকে অরাজকতাময় এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাকে অপমানিত এবং লাঞ্ছিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে তাকে মানুষের সামনে হেন ও বিভিন্ন প্রকার তাকে হেনস্থার স্বীকার করতে চাচ্ছে। এবং তারা, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন প্রকার যে সংস্কারমূলক কর্মকাণ্ড, সেগুলোকেও তারা কুলুষিত করতে চাচ্ছে। কিন্তু বর্তমানে মানুষ শান্তিতে আছে। তারা এখন বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তারা এখন শান্তিতে ও নিরাপদে বসবাস করছে। কিন্তু এই শান্তি অনেকের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা ক্ষমতার মোহে ক্ষমতা পাওয়ার জন্য অন্ধ হয়ে গিয়েছে এবং তারা ক্ষমতার লিপ্সা, ক্ষমতা পাওয়ার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা যেন ক্ষমতা নিয়েই ছাড়বে, তারা ক্ষমতা না পাওয়া পর্যন্ত তারা যেন কোনোভাবেই থামবে না। এই জন্য তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এবং ক্ষমতার জন্য তারা এক প্রকার পাগলপাড়া হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের এমন আচরণের বিরুদ্ধে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।